তো আজকে আমরা শুরু করব পর্যায় সারণী মেনলি। ঠিক আছে, চ্যাপ্টারটা কি? মৌলসমূহের শ্রেণীবিভাগ ও ধর্মাবলীর পর্যাবৃত্তি। তো প্রথমে দেখো, বিভিন্ন মৌলগুলো যখন এক এক করে আবিষ্কৃত হচ্ছিল তখন মৌলগুলো এলোমেলো ভাবে বিন্যস্ত ছিল। তো বিভিন্ন বিজ্ঞানীগণ এই নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে সবাই সিদ্ধান্তে আসলো যে মৌলগুলোকে যদি একই রকম একটা নির্দিষ্ট সারিতে সাজানো যায় তাহলে মৌলগুলোকে নিয়ে আমাদের স্টাডি করা সহজ হয়ে যাবে। তো সেটা নিয়েই মেনলি পর্যায় সারণীর ধারণা আসে। তো প্রথমে বিজ্ঞানী ডোবেরাইনার তিনি মৌলগুলোকে কিভাবে সাজানো যায় তাই নিয়ে তিনি বললেন। তো তিনি কি বলেছিলেন যে তিনি মেনলি পারমাণবিক গুরুত্ব এই কনসেপ্টের উপরে বেস করে তিনি সূত্র দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে যে কোনো তিনটি মৌল দেখা যাচ্ছে তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী আমি যদি নিই, ঠিক আছে, দেখা যাচ্ছে তিনটি মৌল আমি ধরলাম, দেখা যাচ্ছে লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম, এই তিনটি মৌল নিলাম। নিয়ে এই তিনটি মৌলের দেখাচ্ছে এই তিনটি মৌল পর্যায় সারণী থেকে এই তিনটি মৌল এমন বের করা হলো যে এরা রাসায়নিক ধর্ম একই দেখাচ্ছে। মানে এদের দেখাচ্ছে একরকম শিখা পরীক্ষা দেখাচ্ছে, একরকম কালার দেখাচ্ছে, কিংবা কোনো যে কোনো ভাবে বা দেখাচ্ছে এরা একই রকম অক্সাইড গঠন করছে বা একই রকম আয়নে ভাঙছে, যোজ্যতা একই রকম দেখাচ্ছে। তো এরকম কয়েকটা মৌল নিয়ে তিনি দেখালেন যে এরকম তিনটে মৌল যদি তাদের পারমাণবিক কি কনসেপ্টের উপরে তিনি আলাদা করলেন, পারমাণবিক গুরুত্ব, এই তিনটি মৌলের তিনি পারমাণবিক গুরুত্ব পরস্পর সাজিয়ে তিনি পারমাণবিক গুরুত্ব অনুসারে পরস্পর সাজালেন। সাজিয়ে দেখলেন যে তিনটি মৌলের পারমাণবিক গুরুত্ব, লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব কত? লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব 7, পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 39। বলছে যদি এই রাসায়নিক ধর্ম একই এরকম তিনটি মৌলকে যদি পারমাণবিক গুরুত্ব অনুসারে পরস্পর সাজানো হয় তাহলে এই মাঝখানের মৌলটার পারমাণবিক গুরুত্ব হবে, মাঝখানে যে আছে তার পারমাণবিক গুরুত্ব হবে এই দুটোর গড়ের সমান, মানে 7 + 39/2। ঠিক আছে, তাহলে এটা কত বেরোচ্ছে দেখো, 23। তো বিজ্ঞানী ডোবেরাইনার তিনি কিন্তু ত্রয় সূত্র বলতে তিনি তিনটে এলিমেন্ট নিয়ে পরীক্ষা করেছিলেন, ওই জন্য এই সূত্রটাকে আমরা বলছি ত্রয় সূত্র। ঠিক আছে, তো সূত্রটা তাহলে কি হলো যে রাসায়নিক ধর্মে একই রকম রাসায়নিক ধর্ম এরকম তিনটি মৌলকে যদি আমরা নিয়ে আমরা যদি কাজ করি এবং তাদের পারমাণবিক গুরুত্ব অনুসারে যদি পরস্পর সাজাই তাহলে প্রথম দুটোর পারমাণবিক গুরুত্ব জানা থাকলে আমি মাঝখানের এলিমেন্টটা পারমাণবিক গুরুত্ব আমরা বের করতে পারবো, এই দুটোর গড়ের কিন্তু সমান হবে। ঠিক সিমিলারলি ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, সিএ, এসআর আর বিএ, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম আর বেরিয়াম এদেরও যদি তোমরা এক কাজ করো, এর পারমাণবিক গুরুত্ব আর এর পারমাণবিক গুরুত্ব বের করো, তাহলে এর পারমাণবিক গুরুত্ব আর এর পারমাণবিক গুরুত্ব কিন্তু যোগ করে 2 দিয়ে ভাগ করলে এর পারমাণবিক গুরুত্ব তুমি কিন্তু পেতে পারো। আচ্ছা, এই তিনটে করে যে এলিমেন্ট নিচ্ছি কোন বেসে নিচ্ছি, এরা তখন তো কোনো পর্যায় সারণী আবিষ্কৃত হয়নি, তো তখন এলোমেলো ভাবেই ছিল। দেখা যাচ্ছিল যে ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম আর বেরিয়াম এরা একটা আলাদা বৈশিষ্ট্য দেখাচ্ছে, এরা যোজ্যতা 2 দেখাচ্ছে কিংবা এরকম একটা বৈশিষ্ট্য দেখাচ্ছে। তো এরা হচ্ছে এদের হচ্ছে তিনটের পারমাণবিক গুরুত্ব বের করা হলো, পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজিয়ে দেখা গেল যে এটা এই বৈশিষ্ট্যটা এরা দেখাচ্ছে। ঠিক আছে, তো এরপর আসলো বিজ্ঞানী নিউল্যান্ড, তিনি একটা সূত্র দিলেন। সেই সূত্রটা কি? সেটা হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র। তো তিনি কি বললেন? তিনি বললেন যে আচ্ছা, আরেকটা জিনিস লক্ষ্য করার মতো, এই ত্রয় সূত্রে দেখো প্রথমটার এই 7 এগুলো কি? পারমাণবিক গুরুত্ব। পারমাণবিক গুরুত্বকে আমি গু এরকম ভাবে লিখছি, পারমাণবিক গুরুত্ব দেখো 7, তারপর 23, তারপর 39। তার মানে কি এদের কিন্তু আমরা পারমাণবিক সংখ্যা অনুসারে ক্রমবর্ধমান সাজাচ্ছি, 7 তারপর 23, তারপরে ক্রমশ বেড়ে বেড়ে যাচ্ছে, তাই তো? তো বিজ্ঞানী নিউল্যান্ড তিনি কি করেছিলেন? অষ্টক সূত্রের দ্বারা তিনি এটা বলেছিলেন যে আমরা বিভিন্ন মৌলগুলোকে যখন তাদের বিজ্ঞানী নিউল্যান্ডও কিন্তু এই পারমাণবিক গুরুত্ব
এই কনসেপ্টের উপরে বেস করেই তিনি কিন্তু সূত্রটা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে মৌলগুলোকে তাদের পারমাণবিক গুরুত্ব অনুসারে যদি পরস্পর সাজানো হয়, পারমাণবিক গুরুত্ব অনুসারে যদি পরস্পর সাজানো হয়, তাহলে দেখা যাচ্ছে লিথিয়াম থেকে আমি শুরু করেছি, তাহলে লিথিয়াম থেকে পরস্পর এদের সাজালে ঠিক 8 নম্বরে যে মৌলটা আসবে সেটা এই লিথিয়ামের মতোই, লিথিয়াম ঠিক যেমন বৈশিষ্ট্য দেখাচ্ছিল সেও কিন্তু ঠিক তেমন বৈশিষ্ট্য দেখাবে। যেমন লিথিয়াম, তারপরে বেরিলিয়াম, তারপরে বোরন, তারপরে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, তারপরে দেখো সোডিয়াম। তাহলে 1 2 3 4 5 6 7, এই যে 7-এর পর 8 নাম্বার মৌলটা সে কিন্তু এই সোডিয়ামের মতো আবার পারমাণবিক একই রকম রাসায়নিক ধর্ম দেখাচ্ছে। তার মানে বিজ্ঞানী নিউল্যান্ড কি বললেন? তিনি বললেন যে কোনো একটা এলিমেন্টকে, যেমন লিথিয়াম, আমরা যদি লিথিয়াম নিয়ে শুরু করি, যে লিথিয়াম যেমন রাসায়নিকভাবে যেসব বৈশিষ্ট্যগুলো দেখাচ্ছে, কোনো কোনো কেমিক্যালের সাথে যেমন বিক্রিয়া করছে, কেমন অক্সাইড ফর্ম করছে বা কেমন অন্যভাবে রাসায়নিক বিক্রিয়া করছে, সেটা কেমন সেটা যদি এর পরপর পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজিয়ে, আর যে 8 নম্বরে যে এলিমেন্টটা আসবে সেই এলিমেন্টটা আবার কখন একই বৈশিষ্ট্য দেখাবে? যখন হচ্ছে ঠিক 7টা এলিমেন্ট বাদে যে 8ম মৌল হবে সেও কিন্তু এই লিথিয়ামের মতোই রাসায়নিকভাবে সদৃশ্যতা দেখাবে। তাহলে কি হলো? লিথিয়াম, সোডিয়াম ঠিক এমন একইভাবে যদি এখান থেকে আবার 7টা মৌল কন্টিনিউ করে আবার দেখো 8 নম্বর মৌল, দেখবে পটাশিয়ামটাও কিন্তু একই রকম বৈশিষ্ট্য দেখাচ্ছে। তার মানে কি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এরা হচ্ছে একই রকম বৈশিষ্ট্য পোষণ করছে। তা এটাই হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র। অষ্টক কথার অর্থ হচ্ছে যে 8 নম্বর মৌলটা ঠিক প্রথম যে মৌলটা থেকে শুরু করেছিলাম তার ঠিক 8 নম্বরে যে মৌলটা আসছে সে তার মতন বৈশিষ্ট্য কিন্তু আবার দেখাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র। ঠিক আছে। আচ্ছা, আমি কিভাবে এরকম ভাবে লিখছি, আচ্ছা যখন আমি পারমাণবিক সংখ্যা করাবো সেটা আমি বলে দেবো। তো এবার আমরা দেখবো, আচ্ছা একটু বেশি চলে গেছি আমরা। তো আমরা এবার দেখবো বিজ্ঞানী মেন্ডেলিভ। এরপরে আসলেন বিজ্ঞানী মেন্ডেলিভ। নিউল্যান্ডের পর আরো বিজ্ঞানীরা এসেছিলেন। তারপরে পর্যায় সারণী পড়াতে গিয়ে যিনি এফেক্ট তুলেছিলেন মেনলি বিজ্ঞানী মেন্ডেলিভ, তাকেই মেনলি আমরা পর্যায় সারণীর জনক হিসেবে জেনেছি, তাই তো? তো বিজ্ঞানী মেন্ডেলিভ তিনি কি সূত্র দিয়েছিলেন? তিনি এই যে পারমাণবিক গুরুত্ব নিয়ে সবাই সব বিজ্ঞানীগণ যে থিওরি দিচ্ছিলেন, তিনিও তার উপরে বেস করে তিনি একটা সূত্রই দিয়ে দিলেন। তিনি বললেন যে বিভিন্ন মৌলগুলোকে, সেই মৌলগুলো যদি ভৌত রাসায়নিক ধর্মগুলো তাদের কি হয়, তাদের পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। মানে পারমাণবিক গুরুত্ব যত বাড়বে তাদের বিভিন্ন ভৌত রাসায়নিক ধর্মগুলো কিন্তু একের পর এক পুনরাবৃত্তি ঘটবে। ঠিক আছে। কিন্তু এই মৌল যখন এই সূত্র যখন তিনি দিলেন, সূত্রের সঙ্গে সঙ্গে তার পরপরই কি হলো, কিছু ত্রুটি কিন্তু দেখা গেল। যেমন আমরা যখন পর্যায় সারণী, এই মতবাদ, এই সূত্র অনুসারে যখন পর্যায় সারণী তৈরি করা হলো, তখন দেখা গেল যে আর্গনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 39.94 আর পটাশিয়ামের 39.1। ঠিক আছে। তাহলে পারমাণবিক গুরুত্ব অনুসারে পর্যায় সারণীতে যখন স্থান দেওয়ার কথা, তাহলে পারমাণবিক গুরুত্ব কম যার, তার তো আগে স্থান দেওয়ার কথা ছিল, তাই না? যেমন আর্গন আর পটাশিয়াম, তাহলে এতে পারমাণবিক গুরুত্ব কম কার? পটাশিয়ামের। তাহলে পটাশিয়ামের আগে রাখা উচিত ছিল এবং আর্গনের পরে রাখা উচিত ছিল, তাই তো? পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে যেহেতু তাদের ধর্ম পুনরাবৃত্ত হবে, এবং কোবাল্টকে আগে স্থান দেওয়া হয়েছে, যদিও কোবাল্টের কত দেখো 58.94, মানে কোবাল্টের বেশি, আর নিকেলের কত? নিকেলের হচ্ছে কম, তাই তো? কিন্তু যখন পর্যায় সারণী তৈরি করা হলো তখন দেখা হলো যে কোবাল্টকে কিন্তু নিকেলকে কিন্তু কোবাল্টের আগে রাখা হয়েছে। ঠিক আছে। এই
নিকেলকে কোবাল্টের আগে রাখা হলো, মানে এটা মেন্ডেলিফের পর্যায় সারণী অনুসারে নিকেলকে কোবাল্টের আগে রাখা হয়েছিল এবং পটাশিয়ামকে আর্গনের আগে রাখা হয়েছিল। ঠিক আছে, তো পারমাণবিক গুরুত্ব, উচ্চতর পারমাণবিক গুরুত্ব মৌলগুলোকে নিম্নতর পারমাণবিক গুরুত্বর সংখ্যা বিশিষ্ট মৌলগুলোর আগে স্থান দেওয়া হয়েছে। দেখো উচ্চতর পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট 39.94, আর পটাশিয়াম যেমন 39.1, তাহলে আর্গনের স্থান পটাশিয়ামের আগে দেওয়া হয়েছিল। সিমিলারলি কোবাল্টের স্থান নিকেলের আগে দেওয়া হয়েছিল। তাহলে এটা কেন হচ্ছিল, এটা কিন্তু বিজ্ঞানী মেন্ডেলিফ এই সূত্র অনুসারে কিন্তু ব্যাখ্যা করতে পারেননি যে কেন কোবাল্টকে নিকেলের আগে স্থান দেওয়া হয়েছে, যদিও কোবাল্টের পারমাণবিক গুরুত্ব বেশি, নিকেলের পারমাণবিক গুরুত্ব কম। ঠিক একইভাবে আর্গনের পারমাণবিক গুরুত্ব বেশি, কিন্তু পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব কম। তো এই সূত্র, এই ব্যর্থতা আসার পর এই মেন্ডেলিফের পর্যায় সারণী কিন্তু, পর্যায় সূত্র কিন্তু তেমন ভাবে আর কাজে লাগেনি। তো এরপর কি হলো, এরপর হচ্ছে বিজ্ঞানী মেন্ডেলিফ কি করলেন, তার পর্যায় সূত্রে সংশোধন করলেন এবং তিনি আধুনিক পর্যায় সূত্র নিয়ে আসলেন। আধুনিক পর্যায় সূত্র তিনি আর পারমাণবিক গুরুত্বের বেসিসে তিনি করেননি, তিনি এনেছিলেন বিজ্ঞানী মোজলের পরীক্ষার পর তিনি পারমাণবিক সংখ্যা বা পরমাণুর ক্রমাঙ্ক যে পদার্থের মূলগত ধর্ম, তিনি এটা বিজ্ঞানী মোজলে এটা দেখিয়েছিলেন এবং সেই কনসেপ্ট অনুযায়ী বিজ্ঞানী মেন্ডেলিফ তিনি নতুন সূত্র নিয়ে আসলেন, তার সূত্রের সংশোধন করে আধুনিক পর্যায় সূত্র তিনি কিন্তু দিলেন। সেটা কিসের ওপর বেস করে, পারমাণবিক সংখ্যার ওপরে বেস করে। সূত্রটা কি ছিল, যে মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্মসমূহ যেটা ছিল পারমাণবিক গুরুত্বের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, সেটা হয়ে গেল কি, মৌলের ভৌত রাসায়নিক ধর্মসমূহ তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এবং এখন দেখো এই পারমাণবিক সংখ্যা আমাদের কিছু এলিমেন্টের মনে রাখতে হবে। তো আমি একটা সাধারণ নিয়ম বলছি, তোমরা এটা মনে রাখতে পারো, 20 পর্যন্ত এর থেকে মনে রাখা যাবে। আর আমি আগের ক্লাসে পরমাণু গঠন যখন পড়িয়েছি, তো সেখানে আমি বলেছি যে কিভাবে 21 থেকে 30 পর্যন্ত ওগুলোও মনে রাখতে হবে। তো এগুলো আমাদের জানা উচিত। তো হা, হি, লি, বে, তোমরা 20 পর্যন্ত পারমাণবিক সংখ্যা এরকম ভাবে একটু মনে রাখতে পারো, হা, হি, লি, বে, বো, কা, না, অক্সি, ফ্লু, নি, সো, ম্যাগ, এল, সি, ফ, সা, ক্লো, আর, প, এল। দেখো প্রত্যেকটার প্রথম নামগুলো, তাহলে এটা দিয়ে একটা যদি মনে রাখা যায় তাহলে খুবই ভালো হলো আমাদের। এই যে প্রথমে মানে এর পারমাণবিক সংখ্যা 1, 2, 3, 4, 5, ঠিক এরকম ভাবে 20 পর্যন্ত এখানে লেখা আছে। ঠিক আছে, তো এখান থেকে পারমাণবিক সংখ্যাগুলো আমরা কিন্তু মনে রাখতে পারবো, যেটা আমাদের মনে রাখতেই হবে। হ্যাঁ, না হলে কিন্তু পর্যায় সারণী পড়ে সেই মজাটা পাওয়া যাবে না। তো কি হয়েছিল যে ওখানে আর্গন, পটাশিয়াম, কোবাল্ট, নিকেল এগুলো আগে পরের স্থান দেওয়া নিয়ে পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজানোটা সম্ভব হচ্ছিল না। ওখানে কোবাল্টকে আগে স্থান দেওয়া হয়েছিল, কিন্তু কেন স্থান দেওয়া হয়েছিল, যদিও তার পারমাণবিক গুরুত্ব বেশি নিকেলের থেকে, তাহলে এটা কিন্তু মেন্ডেলিফের সূত্র অনুসারে, মানে যেটা পুরনো পর্যায় সূত্র ছিল সেটা অনুযায়ী কিন্তু এই কনসেপ্টের আমরা কিন্তু ব্যাখ্যা করতে পারেনি যে পর্যায় সারণীতে, আধুনিক যে পর্যায় সারণী তাতে কেন আর্গন পটাশিয়ামের আগে আছে। তো দেখো এই সূত্র কি অনুসারে হলো, পারমাণবিক সংখ্যা অনুসারে। আমরা পারমাণবিক সংখ্যায় দেখছি এই আর্গন মানে দেখবে আর্গন 18 নম্বরে আছে, পটাশিয়াম 19। তাহলে পারমাণবিক সংখ্যা অনুসারে যদি পরস্পর সাজানো হয় তাহলে 18 অবশ্যই 19-এর আগে আসবে, তার মানে আর্গন আগে থাকবে, তার মানে এটা এখন কিন্তু ব্যাখ্যা করা যাচ্ছে। ঠিক একইভাবে কোবাল্ট এবং নিকেলকে কিন্তু ব্যাখ্যা করা যাচ্ছে কিভাবে, যে কোবাল্টের পারমাণবিক সংখ্যা যেহেতু কম, তাই কোবাল্ট অবশ্যই নিকেলের আগে কিন্তু পর্যায় সারণীতে স্থান পাবে। তো দেখি এরপরে আমরা কি করব। দেখো, তো বিজ্ঞানী মেন্ডেলিফ যখন আধুনিক পর্যায় সারণী দিলেন, সেখানে তিনি 7টি পর্যায় এবং 18টি শ্রেণীর কথা বললেন। কি বললেন তিনি, 7টি পর্যায় এবং 18টি শ্রেণীর কথা তিনি বললেন। প্রথম এরকম 7টি পর্যায়, প্রথম পর্যায়ে মৌল 2, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে 8, তৃতীয়, চতুর্থ, পঞ্চমে
18 আর ষষ্ঠ আর সপ্তম পর্যায়ে হচ্ছে 32টা করে কিন্তু মৌল বর্তমান আছে। তো পর্যায় সারণীর আমাদের ওই যে কিছু কিছু গ্রুপের আমাদের নাম এবং সেই গ্রুপে কি কি এলিমেন্ট থাকে সেগুলো আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে। তো গ্রুপ 1 কে আমরা মেনলি বলি ক্ষার ধাতুর গ্রুপ, অ্যালকালি মেটাল, ঠিক আছে, অ্যালকালি মেটালস, ক্ষার ধাতুর গ্রুপ। এখানে কে কে থাকে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, ঠিক আছে। গ্রুপ 2 তে থাকে, গ্রুপ 2 কে আমরা বলি ক্ষারীয় মৃত্তিকা ধাতু বা অ্যালকালাইন আর্থ মেটাল, অ্যালকালাইন আর্থ মেটাল, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ঠিক আছে। এখানে কে থাকে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। গ্রুপ 11 কে আমরা বলি মুদ্রা ধাতু। এখানে মেনলি কপার, সিলভার আর গোল্ড, এই তিনটে এলিমেন্ট কিন্তু এখানে থাকে। গ্রুপ 15, গ্রুপ 15, এটাকে আমরা বলি নিকটিজেন। এখানে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি আর বিসমাথ, এই কটা থাকে। এগুলো আমাদের কিন্তু একটু মনে রাখতে হবে, এগুলো পরীক্ষায়ও আসতে পারে, প্লাস হচ্ছে পর্যায় সারণী কেউ যদি ডিটেলসে বুঝতে চায় তার এগুলো একটু সবসময় গ্রুপ, যে কোন গ্রুপে কোন এলিমেন্ট থাকে সেটা সেই সম্বন্ধে তার একটু ধারণা থাকা উচিত, ঠিক আছে। গ্রুপ 16 চ্যালকোজেন, এখানে হচ্ছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোনিয়াম, পোলোনিয়াম। আর হ্যালোজেন, যেখানে থাকে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাডিন। আর নিষ্ক্রিয় মৌল এখানে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর রেডন, ঠিক আছে, এই কটা মৌল থাকে। প্রত্যেকটা গ্রুপের নাম এবং এখানে কি কি এলিমেন্ট থাকে অ্যাটলিস্ট একটা ধারণা কিন্তু আমাদের রাখতে হবে, ঠিক আছে। তো এবার আমরা পর্যায় সারণীটাই দেখে ফেলি, যে পর্যায় সারণীটা হচ্ছে একটু এখান থেকে যে কোনটা নিকটিজেন কোনটা কি আমরা একটু দেখে নিই। দেখো এই যে বলছি আমরা যে এটা গ্রুপ 1, তাই তো, গ্রুপ 1 এখানে কে আছে? এখানে দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এরা মেনলি আছে। এই হাইড্রোজেনটাকে এরকম একটা দেখানো হয়েছে, এই হাইড্রোজেনটাকে আমরা মেনলি দুষ্ট মৌল বলি, কারণ এই হাইড্রোজেনটা এই গ্রুপ 1 এর সঙ্গেও সাদৃশ্যতা দেখায় কিছু কিছু ধর্মে। আবার এই গ্রুপ 17, এটা হচ্ছে আমাদের গ্রুপ 17, এই গ্রুপ 17 গ্রুপ 17 নম্বরের সঙ্গে এদের যে ধর্মগুলো দেখায় এরা, এই ধর্মগুলোর সঙ্গেও এরা কিন্তু কিছু মিল দেখায়। ওই জন্য এই হাইড্রোজেনটাকে আমরা কি বলবো? দুষ্ট মৌল আমরা হাইড্রোজেনটাকে বলবো। কেন বলবো এটা আমরা পরে, এর পুরো এক্সপ্লানেশন কিন্তু আমরা পরে পড়বো। তাহলে গ্রুপ 1 এ এই যে বললাম লিথিয়াম, সোডিয়াম, এটা হচ্ছে কোন মেটাল? আমাদের অ্যালকালি মেটাল। কি ছিল এটা? অ্যালকালি মেটাল, যেটা আমরা দেখলাম। এই যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এটা গ্রুপ 2, ঠিক আছে। এরা কি? গ্রুপ 2। এদের আমরা কি বলছি? ক্ষারীয় মৃত্তিকা ধাতু বা অ্যালকালাইন আর্থ মেটাল, যেটা আমি সামনে অলরেডি বলেছি। দেখো এই যে অ্যালকালি মেটাল আর অ্যালকালাইন আর্থ মেটাল, এই গ্রুপ 1 আর গ্রুপ 2 কে নিয়ে আমাদের তৈরি হয়েছে, এই দুটো ব্লককে নিয়ে আমাদের তৈরি হয়েছে কি ব্লক? এস ব্লক। এই দুটো গ্রুপকে নিয়ে আমাদের তৈরি হয়েছে এস ব্লক। এই দুটো পর্যায় সারণী আমরা বলি এস ব্লক। এই যে গ্রুপ 3 থেকে এই পর্যন্ত, ঠিক আছে, এটা হচ্ছে গ্রুপ 12, এটা পর্যন্ত গ্রুপ 3 থেকে গ্রুপ 12, এটাকে আমরা কি বলবো? ডি ব্লক এলিমেন্ট, ডি ব্লক এলিমেন্ট। তাহলে গ্রুপ 1 গ্রুপ 2 নিয়ে তৈরি হচ্ছে আমাদের এস ব্লক। এটা হচ্ছে পুরো পিরিয়ডিক টেবিল, যে পিরিয়ডিক টেবিল সবকিছু এক্সপ্লানেশন দিয়েছে এবং এটা একদমই আমাদের একটু মাথায় রাখতে হবে। গ্রুপ 3 থেকে গ্রুপ 12, এটা কি হচ্ছে? আমাদের ডি ব্লক। গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত, গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত এটা কি ব্লক? পি ব্লক, পি ব্লক এলিমেন্টস, পি ব্লক এলিমেন্টস। তাহলে এরা হচ্ছে কি ব্লক এলিমেন্টস? পি ব্লক এলিমেন্টস। আর এটা হচ্ছে এই যে ল্যান্থানাম থেকে লুটেশিয়াম পর্যন্ত, একে আমরা বলি ল্যান্থানাইট, ল্যান্থানাইট মেটালস, ল্যান্থানাইট ধাতু। আর এটা হচ্ছে অ্যাক্টিনাইট ধাতু, অ্যাক্টিনাইট মেটালস, অ্যাক্টিনাইট ধাতু। তাহলে পর্যায় সারণী সম্পর্কে একটা রাফ আইডিয়া আমরা পেলাম। তাহলে গ্রুপ 1 গ্রুপ 2 নিয়ে তৈরি হচ্ছে আমাদের এস ব্লক, সিমিলারলি এটা হচ্ছে আমাদের ডি ব্লক। গ্রুপ 3 থেকে গ্রুপ 12, আর এটা হচ্ছে আমাদের পি ব্লক। এই পি ব্লকের প্রত্যেকটা এলিমেন্ট গুলোর আবার নাম আছে। প্রত্যেকটা এলিমেন্ট গুলোর নাম কি কি?
প্রত্যেকটা এলিমেন্ট গুলোর নাম হচ্ছে, দেখো, গ্রুপ 13, এটা হচ্ছে কি, গ্রুপ 13 হচ্ছে কি নামের, আচ্ছা এটা আমরা পরে পড়বো। গ্রুপ 14 হচ্ছে কি, গ্রুপ 15 এগুলো আমরা অলরেডি পড়িয়েছি, নিকটিজেন গ্রুপ 15, 16 হচ্ছে চ্যালকোজেন, 17 হচ্ছে হ্যালোজেন, আর 18 হচ্ছে কি, 18 হচ্ছে নিষ্ক্রিয় ইনার্ট এলিমেন্ট, আর এটা ল্যান্থানয়েড, অ্যাক্টিনয়েড। এগুলো আমরা কিন্তু একটা ধারণা আমাদের হলো, ঠিক আছে। তো এরপর দেখি, তাহলে আশা করি এটা তোমাদের ধারণা হলো যে কিভাবে আমরা হচ্ছে এলিমেন্ট গুলো দেখছি এবং পড়ছি। তো এই যে ব্লকগুলো একটু আগে আমরা পড়লাম, যে কোনটাকে পর্যায় সারণীর কোন ব্লককে আমরা কি ব্লক বলবো, এস ব্লক কোনটা, পি ব্লক কোনটা, ডি ব্লক কোনটা, এটা সম্বন্ধে আমাদের একটা আইডিয়া হলো। এবার ওই যে এস ব্লক, তাহলে এস ব্লক মানে কি পড়েছি আমরা, গ্রুপ 1 প্লাস গ্রুপ 2 দীর্ঘ পর্যায় সারণী। একটু আগে যে পর্যায় সারণী আমরা দেখলাম ওটা কোন পর্যায় সারণী ছিল, দীর্ঘ পর্যায় সারণী। তাহলে দীর্ঘ পর্যায় সারণী অনুযায়ী গ্রুপ 1 এবং গ্রুপ 2 কে আমরা বলছি এস ব্লক এলিমেন্ট। এখন এই এস ব্লক এলিমেন্টরা কেমন বৈশিষ্ট্য দেখায়, এরা হচ্ছে কি দেখে আমরা বুঝবো যে এরা এস ব্লক এলিমেন্ট। আমরা আগেই ইলেকট্রনিক বিন্যাস শিখেছি, এর আগে যখন আমরা পরমাণুর গঠন পড়েছি তখন আমরা ইলেকট্রনিক বিন্যাস কিভাবে করতে হয় আমরা সেটা দেখেছি, তাই তো। যেমন যদি বলে লিথিয়াম, এর ইলেকট্রনিক বিন্যাস করে দেখাও, তাহলে লিথিয়াম হা হি লিবে হা হি লি, তাহলে লিথিয়াম কত আসছিল 3-এ। এখন প্রথমে প্রিন্সিপাল অনুসারে প্রথমে আসে 1s, তারপর আসে 2s, তাহলে 1s এস অরবিটালে হায়েস্ট 2টো ইলেকট্রন ধরতে পারে, এখানে 3টে ইলেকট্রন আছে, তাহলে 3টে ইলেকট্রন এখানে, তাহলে আর একটা বসবে, ঠিক আছে। এই যে দেখো এস এ শেষ ইলেকট্রন, এই যে লিথিয়াম অ্যাটমটার শেষ ইলেকট্রন কোথায় ঢুকেছে, এস অরবিটালে ঢুকেছে। যেহেতু এই লাস্ট ইলেকট্রনটা 3 নাম্বার ইলেকট্রনটা এস অরবিটালে ঢুকেছে, তাই লিথিয়ামকে আমরা বলবো এস ব্লক এলিমেন্ট। ঠিক একইভাবে যদি দেখো আমরা সোডিয়াম, মানে এর কত করেছি 11, তাহলে 11কে যদি করো তাহলে 1s 2s 2p, তাহলে 2 এস এর 2 ক্যাপাসিটি, 1s2 2s2 2p 6, 6 2 8 2 10, 2pর পর কোন অরবিটাল আসে 3s, তাহলে আর একটা পড়ে আছে। এরও শেষ যে 11 নম্বর ইলেকট্রন সেটা কোন অরবিটালে প্রবেশ করেছে, এস অরবিটালে, সে 3s হোক 2s হোক, হয়ে গেছে তো এস অরবিটালে। তাহলে যদি এস অরবিটালে যায় তাহলে এটা কি ব্লক এলিমেন্ট, অফকোর্স এটা হচ্ছে এস ব্লক এলিমেন্ট। তাহলে এই এস ব্লক এলিমেন্টের সাধারণ ইলেকট্রনিক বিন্যাস বাইরের কক্ষের, নট সাধারণ, এটা হচ্ছে বাইরের কক্ষের ইলেকট্রনিক বিন্যাস NS, এস এর মান 1 থেকে 2 পর্যন্ত হতে পারে, ঠিক আছে। এখন আমি যদি বলি বেরিলিয়ামের কত হবে, বেরিলিয়াম মানে কত 4, তোমরা হাই লেভেল বুকানা থেকেই বের করতে পারো 4, তাহলে 4 যদি হয় তাহলে 1s 2s, তাহলে 1s এ 2 2s এ 2, তাহলে শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে, 2টো ইলেকট্রন, সেটা ম্যাটার করছে না। এই 2টো ইলেকট্রন কোন অরবিটালে ঢুকেছে, এস অরবিটালে, তাহলে এটাও হচ্ছে গ্রুপ 2। এটা S1 ছিল, দেখো 3s1, এই জন্য এটা গ্রুপ 1, আর এই এস অরবিটালে 2টো ইলেকট্রন ঢুকেছে, তাহলে এটা হচ্ছে কি গ্রুপ 2, তাই তো। তাহলে এটা হচ্ছে গ্রুপ 2, বেরিলিয়াম কিন্তু গ্রুপ 2 ব্লকের মৌল, ঠিক আছে। তাহলে দুটোই কিন্তু এস ব্লকের মৌল। তাহলে এস ব্লকের সাধারণ ইলেকট্রনিক বিন্যাস এন এর মান যা হোক হতে পারে 1s 2s 2p, সরি, এন এর মান যা হোক হতে পারে 1 2 3 4 এক্সেট্রা, এস এর মান 1 থেকে 2 হবে। তাহলে সর্ববহিস্থ সবার বাইরের কক্ষের ইলেকট্রনিক বিন্যাস হবে NS 1 থেকে 2। আশা করি এটা বুঝতে পেরেছো। আচ্ছা, কিছু ক্যারেক্টারিস্টিক্স বা কিছু বৈশিষ্ট্য পড়বো আমরা এস ব্লক এলিমেন্টের। দেখো না, তীব্র বিজারক হয়, এই সমস্ত টার্মগুলো, বিজারক মানে কি, জারক মানে কি, এটা আমরা বুঝবো। দেখো বিজারক মানে সহজে জারিত হবে, এটা একটু পরে যখন আমরা পর্যায়গত ধর্ম পড়বো তখন আমরা এটা সম্পর্কে ডিটেলস আলোচনা করব, ঠিক আছে। এখন একটু দেখে রাখো যে এস ব্লক এলিমেন্ট তীব্র বিজারক হয়, কেন হয় সেগুলো আমরা ধাতু অধাতু এইসব কনসেপ্ট গুলো আমরা পরে দেখবো। আচ্ছা, এরা তাপ ও তড়িতে সুপরিবাহী হয়, কেন হয় সেগুলোও আমরা পরে দেখবো। আচ্ছা, এবারে এখানে একটা জিনিস আমরা বুঝবো যে গ্রুপ 1 বা গ্রুপ 2 তে যেসব এলিমেন্ট গুলো থাকে তারা প্রায় শিখা পরীক্ষায় বর্ণ, তারা বেশিরভাগ আর কি শিখা পরীক্ষায় বর্ণ উৎপন্ন করে। শিখা পরীক্ষা মানে কি, তাদের যদি শিখা পরীক্ষা করা হয় তাহলে তারা হচ্ছে ইয়েলো কিংবা রেড
ঠিক আছে, এরকম তারা কালার উৎপন্ন করে। তো এটা কেন হয়, এই কালার গুলো কেন হচ্ছে? তো কি হয় এখানে, এখানে মেনলি দেখো, এখানে মেনলি ইলেকট্রনের ট্রানজিশন হয়। ইলেকট্রনের ট্রানজিশন মানে ইলেকট্রনের স্থানান্তরণ হয়। সেটা কেমন ভাবে হয় দেখো, এই যে এস অরবিটালের যেসব এলিমেন্ট গুলো, ধরো সোডিয়াম, সোডিয়াম সোডিয়ামে যদি ইলেকট্রনিক কনফিগারেশন করো, তাহলে সেটা কি হচ্ছে 3s1। ঠিক আছে, 3s1, তাহলে লাস্ট ইলেকট্রনটা কোন অরবিটালে যাচ্ছে, 3s অরবিটালে। 3s অরবিটালে একটা ইলেকট্রন যাচ্ছে। এখন শিখা পরীক্ষায় মানে আমরা কি করি, আমরা সাধারণত হিট প্রোভাইড করি, তাপ দিচ্ছি। তাহলে তাপ দিলে কি হয়, ওই একটা যে ইলেকট্রন ছিল 3s অরবিটালে, ওই একটা ইলেকট্রনটা ও চলে যায় এর যে এনার্জি স্টেটে ছিল, এ কি হয়, এটা হচ্ছে ইলেকট্রনটা এক্সাইটেড, উত্তেজিত হয়ে উপরের স্তরে চলে যায়। ঠিক আছে, ফলে উপরের শক্তি স্তরে গিয়ে সে যখন আবার সেটা ইলেকট্রনটা আবার যখন নিচে চলে আসে, তখন কি করে, বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট শক্তির বিকিরণ করে। এবং যেহেতু বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট শক্তির বিকিরণ করে, তাই এখানে কিন্তু কালার উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে কি জন্য এটা হয়, এটা হচ্ছে যেহেতু লুজলি বাউন্ড ইলেকট্রন থাকে, এই যে সোডিয়াম ধরো, এই ধরনের S1 বা S2 ব্লকের মৌলগুলোতে লুজলি বাউন্ড, মানে লুজলি বাউন্ড মানে কি, আলগাভাবে আবদ্ধ ইলেকট্রন থাকে, যেটা তাপ দিলে ওপরের শক্তি স্তরে চলে যায়, এবং যখন সেই ইলেকট্রনটা উপরের শক্তি স্তর থেকে আবার নিচের শক্তি স্তরে আসে, তখন সে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো আলোক রশ্মি বিকিরণ করে, এবং যার জন্য কিন্তু এই যে শিখা পরীক্ষা এরা কি তৈরি করে, কালার উৎপন্ন করে। এখন তাহলে এই যে জিনিসগুলো আমরা সোডিয়াম, ক্যালসিয়াম, এরা কি করছে, সবাই শিখা পরীক্ষায় কিন্তু এক এক রকম বর্ণ কিন্তু দিচ্ছে, আলাদা আলাদা হলেও এরা কিন্তু বর্ণ দেখাচ্ছে। কিন্তু এই যে বেরিলিয়াম বা ম্যাগনেসিয়াম, এরাও তো এস ব্লকেরই অংশ, এরা গ্রুপ, বেরিলিয়াম ও ম্যাগনেসিয়ামরা কোন ব্লকে আছে, গ্রুপ 2, শ্রেণী 2 ব্লকে এরা কিন্তু আছে। তাহলে গ্রুপ 2 ব্লকে থাকা সত্ত্বেও এরা শিখা পরীক্ষায় বর্ণ উৎপন্ন করে না। কেন, কারণ এদের এই বেরিলিয়াম বা ম্যাগনেসিয়ামের আয়নায়ন বিভব কি এখনো তোমাদের আমি বলিনি, এটা আমরা পরে পড়বো। আয়নায়ন বিভব এদের মনে রাখো, টার্মটা এখন দেখে রাখো, পরে আমরা এর এক্সপ্লানেশন দেখবো। এদের কি হয়, আয়নায়ন বিভব বা আয়নাইজেশন এনার্জি বা আয়নাইজেশন পোটেনশিয়াল, আয়নায়ন বিভব বা আয়নাইজেশন পোটেনশিয়াল এদের হাই হয়। আয়নাইজেশন পোটেনশিয়াল উচ্চ হয়, হাই হয়, হাই ভ্যালু হয় আয়নাইজেশন পোটেনশিয়ালের। এখন যদি আয়নাইজেশন পোটেনশিয়ালের হাই হয়, তাহলে কি হয়, তাহলে এদের বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রন বের করতে, একটা ইলেকট্রন, এই যে ইলেকট্রন এখানে কি হচ্ছিল, সোডিয়াম বা ক্যালসিয়ামের কেসে কি হচ্ছিল, আলগাভাবে বাইরের কক্ষে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটা থাকছিল, একটু হিট করলে ইলেকট্রনটা সেখান থেকে কি হচ্ছিল, বেরিয়ে যাচ্ছিল। এখন এদের আয়নায়ন বিভব হাই। আয়নায়ন বিভব হাই মানে কি, এর বাইরের কক্ষে দেখা যাচ্ছে একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটাকে, হাই মানে তুমি সহজে ইলেকট্রনটাকে তো রিলিজ করতে হবে, শিখা বর্ণ উৎপন্ন করতে গেলে প্রথম ইলেকট্রনটাকে রিলিজ করে ওপরের স্তরে যেতে হবে, তারপর সেটাকে আবার ফিরতে হবে। তাই ইলেকট্রন যেতে হলে তো ইলেকট্রনটাকে ছাড়তে হবে, কিন্তু এই ইলেকট্রনটা বাইরের কক্ষ থেকে ইলেকট্রন সহজে ছাড়ে না, যেহেতু আয়নায়ন বিভব বেশি। তাহলে ইলেকট্রন যদি না ছাড়ে, তাহলে ইলেকট্রন বেরোনোরই জায়গা নেই, তাহলে ওই জন্য কিন্তু এরা শিখা পরীক্ষায় অংশগ্রহণ করে না। ঠিক আছে, তাহলে এস ব্লক এলিমেন্ট, মোটামুটি একটা এস ব্লক এলিমেন্ট সম্পর্কে আমাদের ধারণা হলো, এবং এস ব্লকের আমরা বৈশিষ্ট্যগুলো বললাম। এবার আমরা পর্যায় সারণীর ডি ব্লক এলিমেন্টস গুলো সম্পর্কে জানবো, সরি, পি ব্লক এলিমেন্টস গুলো সম্পর্কে জানবো। পি ব্লক মানে কোথায় ছিল বলতো, গ্রুপ 13 থেকে গ্রুপ কত, গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত মৌলগুলো হচ্ছে আমাদের কি মৌল, আমাদের পি ব্লক মৌল। এদের সাধারণ ইলেকট্রনিক বিন্যাস কি, NS2 NP। পি এর ইলেকট্রন কটা হতে পারে, 1 থেকে 6 পর্যন্ত হতে পারে। পি অরবিটালে 1 থেকে 6 পর্যন্ত ইলেকট্রন যেতে পারে, P1 হতে পারে, P2 হতে পারে, তাই তো। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন বোরন,
বোরনের পারমাণবিক সংখ্যা কত? 5। তাহলে ইলেকট্রনও 5 আছে, তাহলে 1s 2s 2p। 1s অরবিটালে কটা ইলেকট্রন? দুটো। s অরবিটাল মানে দুটো, চারটে আর একটা। তাহলে এখানে হচ্ছে 2p 1 হয়েছে, ঠিক আছে। তাহলে এই যে এটা লিখেছি আমরা শেষ কক্ষের ইলেকট্রনিক বিন্যাস। এটা হচ্ছে কি শেষ কক্ষের ইলেকট্রনিক বিন্যাস, শেষ কক্ষের ইলেকট্রনিক বিন্যাস, ঠিক আছে। তাহলে দেখো এই 2s2 2p2, তাহলে n মানে n এর ভ্যালু ক্ষেত্রে 2, তাহলে 2s2 n এর মান 1 থেকে 6 পর্যন্ত হতে পারে, তার এখানে 1 হয়েছে। ঠিক একইভাবে যদি আমি এখানে নিয়ন নিতাম, নিয়নের কত? 10, তাহলে 10 মানে 1s2 2s2 2p কত হবে বলো? 6টা আর পড়ে থাকছে, তাহলে শেষ। তাহলে এই বোরন থেকে নিয়ন সবই এক একটা কি ব্লক এলিমেন্ট। শেষ কক্ষের ইলেকট্রন দেখো কোথায় ঢুকেছে? পি অরবিটালে, তাহলে এরা কি ব্লক এলিমেন্ট? পি ব্লক এলিমেন্ট। আচ্ছা, এদের কয়েকটা সাধারণ বৈশিষ্ট্য আমরা পড়ে নিই। দেখো এই পি ব্লক এলিমেন্ট ধাতু অধাতু, কোনো পি ব্লক এলিমেন্ট ধাতু হয়, কোনো পি ব্লক এলিমেন্ট অধাতু হয়, আবার কোনো পি ব্লক এলিমেন্ট ধাতু কল্প। ধাতু কল্প মানে কি? এই ধাতু কল্প মানে হচ্ছে যার মধ্যে ধাতুর গুণও আছে প্লাস অধাতুর গুণও আছে। যার মধ্যে ধাতু অধাতু দুটো গুণই আছে, সেই মৌলকে আমরা বলবো কি? ধাতু কল্প, ঠিক আছে। তাহলে এই পি ব্লক এলিমেন্টের মধ্যে ধাতু থাকে, অধাতু থাকে, আবার কিছু কিছু ধাতু কল্পও থাকে, মানে তারা ধাতু এবং অধাতু দুটো গুণই কিন্তু দেখায়। আচ্ছা, পি ব্লক এলিমেন্টের আরেকটা জিনিস হচ্ছে এরা একাধিক জারণ স্তর প্রদর্শন করে। এদের জারণ স্তর পজিটিভ হতে পারে, আবার জারণ স্তর নেগেটিভও কিন্তু হতে পারে, ঠিক আছে। তো পি ব্লক এলিমেন্ট সম্পর্কে আমরা একটু জানলাম। এবার আমরা দেখবো ডি ব্লক এলিমেন্ট। ডি ব্লক এলিমেন্ট কত ছিল? গ্রুপ 3 থেকে গ্রুপ কত 12-13 আগে পর্যন্ত এরা হচ্ছে সব কি ব্লক এলিমেন্ট? ডি ব্লক এলিমেন্ট। তাহলে আমরা যদি একটা উদাহরণ নিই, ডি ব্লক এলিমেন্টে দেখাচ্ছে স্ক্যান্ডিয়াম নিলাম। স্ক্যান্ডিয়াম কত? 21। দেখো এগুলো যেমন আমার মাথায় আছে, কারণ আমি সহজে এগুলো করতে পারছি, কারণ আমি এগুলো জানি। তোমাদেরও ওই পারমাণবিক সংখ্যা কত অ্যাটলিস্ট 30 পর্যন্ত তোমাদের কিন্তু মনে রাখতে হবে। যদি তোমরা 30 পর্যন্ত মনে রাখতে পারো, তাহলে তোমরা কিন্তু সহজে প্রশ্ন উত্তর পর্যায় সারণী বিশেষ করে যে কোনো ধরনের প্রশ্ন উত্তর সহজে কিন্তু সলভ করতে পারবে। ইলেকট্রনিক কনফিগারেশন এবং এগুলো কিন্তু তোমাদের সবসময় মনে রাখতে হবে, এবং সবসময় যেন সেই তোমাদের মনে এসে যায়, তাহলে তোমরা তাড়াতাড়ি করতে পারবে। তাহলে স্ক্যান্ডিয়াম 21, তাহলে 1s 2s 2p 3s 3p 4s আগে আসে, তাই তো, তারপর 3p। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? 1s2 2s2, পিতে 6টা ধরে, s2 6, তাহলে 4s2, তাহলে কত হচ্ছে? এই পর্যন্ত 18, 2 20 আর 1 21। তাহলে দেখো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে এই সাধারণ ইলেকট্রনিক কনফিগারেশন যখন আমি লিখেছি, আমি কি লিখেছি? n-1 d n 1 থেকে 10, মানে ডি অরবিটালে 1 থেকে 10টা ইলেকট্রন ধরে, ওই জন্য 1 to 10 ns এ 1টা থেকে 2টো ইলেকট্রন থাকবে। তাই এইটা তোমরা লক্ষ্য করো। কেন এইটা n-1 লিখেছি আর কেন n লিখেছি? এত সময় কি n-1 কোথাও দিয়েছিলাম? দিইনি, কিন্তু সবই n ছিল। ns2 np, এর আগে যখন এস ব্লক পড়েছি তখন আমরা শেষ কক্ষে ns 1 to 2 দেখিয়েছি। এখন আমরা কেন দেখাচ্ছি n-1? কারণ দেখো এই 3d, 3 মানে কি? n এর মান যদি 4 হয়, এখানে n এর মান 4, তাহলে বলেছে কি n-1, তাহলে d এর সঙ্গে যে অরবিটালটা থাকবে সেটা n-1 হবে। তাহলে n-1 মানে কত? 4-1, মানে একদম ঠিকঠাক 3। ওই জন্য তাহলে কি n-1 d 1 থেকে 10 আর ns 1 থেকে 2। তাহলে এটা কার কনফিগারেশন? শেষ। এটাও কিন্তু একদম শেষ ইলেকট্রনিক কনফিগারেশন, শেষ কক্ষ, শেষে যারা আছে, ঠিক আছে। তো n-1 ডিতে 1 থেকে 10টা পর্যন্ত যে কোনো ইলেকট্রন থাকতে পারে, ns 1 থেকে 2। তাহলে এটা কি ডি ব্লক এলিমেন্টের সাধারণ ইলেকট্রনিক কনফিগারেশন। আচ্ছা, এদের কয়টা বৈশিষ্ট্য আমরা জেনে রাখি। উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হয় এদের, ঠিক আছে। আর এদের আয়নীয় এবং সমযোজী উভয় প্রকার যৌগ গঠন করে। এইসব টার্মগুলো সব আমরা একে একে দেখবো, ঠিক আছে। এরা রঙিন জটিল যৌগ গঠন করে। এই জটিল যৌগ আমরা 12-এ একটা চ্যাপ্টার আছে তোমাদের সেমিস্টার 4-এ,
তো সেখানে আমরা জটিল যৌগ সম্পর্কে পুরোটাই দেখব। তো আপাতত দেখে রাখো যে এরা রঙিন জটিল যৌগ গঠন করে। ঠিক আছে, তো এরপর দেখি আমরা কি করব। আচ্ছা, এরপর আছে সন্ধিগত মৌল, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা এখন পড়বো যে সন্ধিগত মৌল বলতে মেনলি আমরা কি বুঝি। ঠিক আছে, আচ্ছা এ ব্লক মৌলটা বাদ আছে, এরপরে আমরা এ ব্লক মৌলটা পড়বো। তার আগে দেখে নিই সন্ধিগত মৌল বলতে আমরা কি বুঝি। দেখো, সন্ধিগত মৌল মানে কি? সন্ধিগত মৌল মানে কিছু কিছু মৌল আছে, কিছু কিছু মৌল আছে যারা তাদের সাধারণ অবস্থায়, ভূমিস্তর অবস্থায় কিংবা তাদের স্টেবল ভূমিস্তর অবস্থায়, ভূমিস্তর অবস্থায় বা স্টেবল জারণ অবস্থায় বা স্টেবল বা সুস্থির জারণ অবস্থায় বা জারণের স্তরে, সুস্থির জারণের স্তরে তারা অসম্পূর্ণ অসম্পূর্ণ ডি ইলেকট্রন, অসম্পূর্ণ ডি ইলেকট্রন, অসম্পূর্ণ ডি ইলেকট্রন থাকে তাদের ইলেকট্রনিক কনফিগারেশনে। ভূমিস্তর অবস্থায় কিংবা স্টেবল জারণের স্তরে অসম্পূর্ণ ডি ইলেকট্রন থাকে। যেমন কি, যেমন যদি এরকম হয় যে কোনো মৌল দেখা যাচ্ছে, কোনো মৌল আমি দেখা যাচ্ছে জিঙ্ক নিলাম, তাহলে জিঙ্কের ইলেকট্রনিক কনফিগারেশন কেমন হয়? জিঙ্ক মানে 30, দেখো আর্গন মানে 18, তাই তো। তারপর 4s আগে আসে, তাহলে 4s টু 20 আর 10 30, তাহলে এর কি হচ্ছে? ডি অরবিটাল। ডি মানে ডি অরবিটালে কটা ঘর থাকে বলো, কটা কক্ষক থাকে? 1 2 3 4 5টা, তাহলে 10টা আছে, 6টা 7টা 8টা 9টা 10টা, তাহলে সম্পূর্ণ এই ডি কক্ষক সম্পূর্ণ কি ফিল্ড, তাহলে ফুলি ফিল্ড, ফুলি ফিল্ড। তাহলে এখানে কি অসম্পূর্ণ ডি ইলেকট্রন আছে? নেই, তাহলে এটা কিন্তু সন্ধিগত মৌল হবে না। কিন্তু আমি যদি অন্য একটা এলিমেন্ট নিই, আমি যদি অন্য একটা এলিমেন্ট নিই, অন্য একটা এলিমেন্ট যেমন কেমন, যেমন যদি আমি জিঙ্কটা করে দেখালাম, যদি আমি ম্যাঙ্গানিজ নিই, তাহলে ম্যাঙ্গানিজ মানে কত? পারমাণবিক সংখ্যা 25, তাহলে এর যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি সেটা কেমন হবে? 18, 4s2 মানে 18 আর 2 20 আর 3d 5 25, তাহলে এর দিতে কি সম্পূর্ণ কি ইলেকট্রন আছে? না, দেখো 5টা আছে, 1 2 3 4 5, পেয়ার নেই কোনো এতে, তাহলে ফাঁকা আছে, তাহলে কি অসম্পূর্ণ ডি ইলেকট্রন প্রদর্শন করছে না? করছে না। দেখো অসম্পূর্ণ ডি ইলেকট্রন, ডি তো ফুল ফিল্ড নেই, তাহলে অসম্পূর্ণ ডি ইলেকট্রন, ইনকমপ্লিটলি ফিল্ড, ইনকমপ্লিটলি ফিল্ড, তাহলে অসম্পূর্ণ আছে, তাহলে অসম্পূর্ণ যদি থাকে তাহলে এটা কি হবে? সন্ধিগত মৌল হবে। তাহলে সন্ধিগত মৌল মানে কি আমরা বুঝতে পারলাম? যে মৌলটি সাধারণ অবস্থায় আছে, এই ভূমিস্তর মানে সাধারণ ভূমিস্তর বা সাধারণ অবস্থায় কিংবা স্টেবল জারণের স্তরে। দেখো এটা আমরা বুঝবো, স্টেবল জারণের স্তরে মানে দেখা যাচ্ছে কপারের, কপারের দুটো জারণের স্তর হয় আমরা জানি। কপারের দুটো স্টেবল জারণের স্তর কি? একটা +1, একটা +2। যখন কম আঁশ যোগ হয় তাহলে এটা কি? কিউ প্লাস, কিউ প্লাস অক্সিডেশন স্টেটে যখন কপার থাকে, আর এটা কি? কিউ প্রিক, তাহলে কিউ প্রিক অক্সিডেশন স্টেটে থাকে। তখন দেখি এরা কেমন হয়। কপার যখন সিইউ প্লাস মানে কি? কিউ প্লাস, কিউ প্লাস, তখন কি আমি কি বলেছিলাম? যে ইলেকট্রন আগে বাইরের কক্ষ থেকে বেরোয়, মানে 4s থেকে ইলেকট্রন আগে বেরোবে, 3d ইনার্ট, 3d থেকে বেরোবে না, তাহলে প্লাস একটা ইলেকট্রন বেরোবে মানে 4s থেকে বেরোবে। সেক্ষেত্রে এটা কি? ফুলি ফিল্ড, সন্ধিগত মৌল হচ্ছে না, তাই তো। কিন্তু এর তো আরেকটা জারণের স্তর আছে, সেটা আরেকটা জারণের স্তর কি? Cu2+। তাহলে যখন Cu2+ মানে কি? একটা ইলেকট্রন 4s থেকে বেরিয়ে গেল, 2+ মানে কি? আবার আরো একটা ইলেকট্রন বেরোবে এখান থেকে। তাহলে যদি আরো একটা ইলেকট্রন বেরোয় তাহলে কি হবে? Cu2+ মানে আরো একটা ইলেকট্রন 4s থেকে একটা বেরিয়ে গেল, মানে 3d থেকে আর একটা বেরোবে, তাহলে 3d তখন 9 হয়ে যাবে। 9 মানে 3d কি? ইনকমপ্লিটলি ফিল্ড। তাহলে যদি ইনকমপ্লিটলি ফিল্ড বা অসম্পূর্ণ ফিল্ড হয় তাহলে কি হবে? এটা সন্ধিগত মৌল। কিন্তু কিন্তু যখন আমরা
সন্ধিগত মৌলের সংজ্ঞা পড়ছিলাম তখন এটা সাধারণ অবস্থায় এটা কি সন্ধিগত মৌল হয়েছিল? হয়নি কিন্তু। কেন? কারণ এদের দ্বিকক্ষক সাধারণ অবস্থায় কি ছিল? ফুলি ফিল্ড, 3D10 মানে ফুলি ফিল্ড, তাই তো? কিন্তু যখন আমি এর স্টেবল একটা অক্সিডেশন স্টেট দেখলাম, স্টেবল অক্সিডেশন স্টেট +2 অবশ্যই কপারের স্টেবল অক্সিডেশন স্টেট, সুস্থির একটা জারণ অবস্থা, এখানে কিন্তু অসম্পূর্ণ ফিল্ড ডি ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি। ওই জন্য কপার যদিও সন্ধিগত মৌল হওয়ার কথা ছিল না, কিন্তু যেহেতু এর একটা স্টেবল জারণের স্তর অসম্পূর্ণ ডি ইলেকট্রন প্রদর্শন করছে, তাই এই কপার এটা কি হয়ে যাবে? অবশ্যই একটা সন্ধিগত মৌল হয়ে যাবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, তোমাদের মনে হতে পারে ঠিক আছে কপারের না ইলেকট্রনিক কনফিগারেশন 29 ছিল পারমাণবিক সংখ্যা, তো এখান থেকে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন সহজ হয়েছে, তাহলে আমরা সিলভারের মনে রাখতে তো আমাদের প্রচুর কষ্ট হবে। তো না, দেখো এখান থেকে আমরা কপারের পরেই সিলভার থাকে, ঠিক আছে, কপারের পরেই সিলভার, তারপর গোল্ড থাকে। দেখো এই আর্গনের পরে কোন ইনারেন্ট এলিমেন্ট থাকে? আমরা যখন গ্রুপ 18 পড়ছিলাম তখন আমরা দেখছিলাম নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, তারপর ছিল রেডন, এই অনুযায়ী ছিল। তাহলে এই আর্গনের পরে কি আছে? দেখো ক্রিপ্টন আছে, তাহলে এখানে কিন্তু থাকবে ক্রিপ্টন। এটা 3D আছে, তো এটা হয়ে যাবে 4D10, আর এটা হয়ে যাবে 4 আছে মানে এটা হয়ে যাবে 5s1। তাহলে কি হচ্ছে দেখো, আর্গনের জাস্ট পরের ইনার্ট এলিমেন্টটা আসলো, এর বাইরের কক্ষে ইলেকট্রনিক বিন্যাস কিন্তু শেষের অবস্থাগুলো ইলেকট্রনিক বিন্যাস কেমন হবে? ক্রিপ্টন এটা হয়ে যাবে 3, এটা জাস্ট এক এক করে বেড়ে যাবে 3, এটা হয়ে গেল 4, এটা 4 ছিল, হয়ে যাবে কত? 5, ঠিক আছে। তো এটা 3D10 ঠিক। তাহলে একইভাবে এর যখন তুমি এরও অক্সিডেশন স্টেট আছে, স্টেবল অক্সিডেশন স্টেট অবশ্যই Ag+, তাহলে Ag+ এর কি হবে? আর্গনের জায়গায় কি হয়ে যাবে বলো? ক্রিপ্টন, আর এটা হয়ে যাবে 4D10, রাইট? ঠিক একইভাবে Ag2+ যখন আমরা করব তাহলে 3D কি হয়ে যাবে? আর্গন 3D9, তখন তাহলে এটাও সন্ধিগত মৌল হয়ে যাবে। ঠিক একইভাবে তোমরা যদি গোল্ডের করো তাহলে ক্রিপ্টনের পরে কে আছে? জেনন, তাহলে জেনন 5D10, 5 আছে তার মানে 6s1। ঠিক একইভাবে এখান থেকে আমরা Au+ এবং Au2+ এর ক্ষেত্রে আমরা D9 পাবো। তার মানে এই তিনটে মৌলকে সাধারণ অবস্থায় আমরা সন্ধিগত মৌল না বলতে পারলেও এদের স্টেবল অক্সিডেশনের জন্য কপার, সিলভার, গোল্ড কি হবে, কি হিসেবে কনসিডার্ড হবে? এরা সবাই হয়ে যাবে কি মৌল? সন্ধিগত মৌল। তাহলে সন্ধিগত মৌল কি আশা করি আমরা বুঝতে পেরেছি, যে মৌলের সাধারণ অবস্থায় কিংবা যে কোনো স্টেবল অক্সিডেশন স্টেটে এরা অসম্পূর্ণ ডি ইলেকট্রন প্রদর্শন করবে, তাই তো? আচ্ছা, এ ব্লক এলিমেন্ট আমাদের বাদ ছিল, এখন আমরা এ ব্লক এলিমেন্টটা একটু পড়ে নেব। তো এ ব্লক এলিমেন্টের সাধারণ ইলেকট্রনিক কনফিগারেশন দেখো, n-2f, d8 ছিল n-1, এখানে দেখো আর এক ধাপ এসে গেছে, n-2f 1 থেকে 14 f অরবিটালে 14টা পর্যন্ত ইলেকট্রন ধরতে পারে, তাহলে n-2f 1 to 14, n-1d 0 থেকে 1 d অরবিটালে থাকবে, আর ns অরবিটালে একটা থেকে দুটো ইলেকট্রন কিন্তু থাকবে। যেমন তোমরা যদি একটা উদাহরণ দেখো, দেখো এখানে এই মৌলগুলোকে আমি লিখেছি সেরিয়াম, ঠিক আছে, এগুলো WBGE মেনলি, কিংবা কেউ যদি কোনো নিট বা এই জাতীয় পরীক্ষাগুলো দিতে চাও তাহলে এগুলো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলো জেনে রাখা। ওখান থেকে ইলেকট্রনিক বিন্যাসের উপরে বেস করে আরো কোয়েশ্চেন গুলো আসে মেনলি, ঠিক আছে। তো এখানে সেরিয়াম থেকে লুটেশিয়াম, Lu, এই লুটেশিয়াম পর্যন্ত এখানে 14টা এলিমেন্ট এখানে থাকে, ঠিক আছে, 14 এলিমেন্ট এখানে থাকে। তো এর মধ্যে দেখো সেরিয়ামের ইলেকট্রনিক বিন্যাস জেনন 4f1, 5d1, 6s2, ঠিক আছে। তাহলে দেখো এখানে n মানে 6, আর n f অরবিটালে যে n ভ্যালু আসছে সেটা এর থেকে 2 কম, ওই জন্য এখানে আমরা লিখছি n-2 f 1 to 14। d অরবিটালে কত আছে? 5, তাহলে এখান থেকে 1 কম, ওই জন্য এটা আমরা লিখছি n-1d 0 থেকে 1। আর এই d অরবিটালে এখানে আইদার 0 থাকবে
অথবা একটা থাকবে, তার বেশি প্রত্যেকটা এলিমেন্ট আমরা এখানে যে 14টা এলিমেন্ট লিখবো এখানে এই তার থেকে বেশি কিন্তু থাকবে না। আর এস অরবিটালে একটা থেকে দুটো ইলেকট্রন সবসময় থাকে, সর্বদাই তাই থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে জেনন 4f3 6s2, এটা হবে জেনন 4f4 6s2। এরকম ভাবে এটা জেনন 4f5 6s2। এখন বলো এফ অরবিটালের হাফ ফিল্ড কত স্টেটে আসে? 14টা মানে 7টায় হাফ ফিল্ড আসবে। এরও জেনন 4f6s2। তাহলে এটা সেরিয়াম, প্রাসিডিমিয়াম, নিওডিমিয়াম, প্রমেথিয়াম, স্থ্যামারিয়াম। ঠিক আছে, ইউরোপিয়াম, ইউরোপিয়ামে 4f7 6s2 হয়ে গেল। দেখো এই ব্যতিক্রমী কোনগুলো? এই ল্যান্থানয়েডে ব্যতিক্রমী হচ্ছে সেরিয়াম, ইউরেনিয়াম। ঠিক আছে, তারপরে এখানে ইটারবিয়াম আর লুটেশিয়াম, এগুলো একটু দেখার বিষয়। গ্যাডোলিয়ামটাও দেখো, দেখো 4f6 পর্যন্ত ছিল যে ইলেকট্রন একটা একটা করে আসছিল, এখানেও কোনো ব্যাপার নেই যে ইলেকট্রন 4f6 ছিল, এখানে এসে 4f কি হয়ে গেল? 4f7 হয়ে গেল, ভালো। কিন্তু 4f7 6s2 হয়ে গেল। কিন্তু ইলেকট্রন যখন ইউরেনিয়াম থেকে গ্যাডোলিনিয়ামে গেল তখন কি হওয়ার কথা ছিল? 4f7। এই যদি ট্রেনটা এখান থেকে ট্রেনটা যদি ফলো করি তাহলে এফ অরবিটালে ইলেকট্রন ঢুকছিল, 7 পর্যন্ত ঢুকলো। কিন্তু গ্যাডোলিনিয়ামের ক্ষেত্রে কি হলো? 4f7 এ দেখো ইন্ট্যাক্ট রেখে ও 4f8 না করে ও এখানে চলে আসলো কি 5d1। তাহলে কেন এটা হলো? কারণ এফ অরবিটালে যদি ও একটা ইলেকট্রন পাঠাতো তাহলে f8 হয়ে যেত। তাহলে f8 মানে ব্রেকিং অফ হাফ ফিল্ড কনফিগারেশন, ব্রেক করে যেত, ব্রেকিং অফ হাফ ফিল্ড। f7 মানে হাফ ফিল্ড ছিল কিন্তু ব্রেক হয়ে যেত হাফ ফিল্ড অরবিটাল, তাহলে ব্রেক হয়ে যেত, ওই জন্য কিন্তু ইলেকট্রন কিন্তু এখানে এসে আর কোনো উপায় নেই। এখন f7 এখানে f8 হওয়ার কথা ছিল, এখানে ডিরেক্ট এসে ও জেনন 4f9 6s2 হয়ে যেতে পারে। এখানে একইভাবে 4f10 হয়ে যাবে, 4f11। ঠিক আছে, 10 11 12 13, এই যে 14, 4f14। এবার দেখো আবার একটা ইন্টারেস্টিং কেস হচ্ছে এখানে, আশা করি এগুলো আমি লিখছি না। এখানে 4f9 মানে এখানে 4f10 সব একই, সব একই। এখানে 4f11, 4f12, 4f13, এখানে আসলো 4f14। তো এখানে দেখো 4f14 যদিও আর জায়গা নেই, তাহলে পরে ইলেকট্রন 5d1 এ ঢুকবে। তো এখানে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কোয়েশ্চেন গুলো আসে যে যেমন এই সেরিয়ামের কেসটা, যে সেরিয়াম আর ল্যান্থানাইডে দেখো যদি সাধারণ বৈশিষ্ট্যগুলি তুমি একটু ফলো করো, যে এরা প্রায় এদের এই যে 14 জন এলিমেন্ট আছে, 14টা এলিমেন্ট, তো এই 14টা এলিমেন্ট প্রায় কিন্তু +3 অক্সিডেশন স্টেট সবাই দেখায়। কিন্তু এদের মধ্যে স্পেশাল ক্রাইটেরিয়া হচ্ছে যে এই সেরিয়াম এ কিন্তু দেখো এই জেনন পর্যন্ত যদি এই ইলেকট্রন গুলোকেও বের করে দিতে পারে, 4 থেকে 6s পর্যন্ত ইলেকট্রন যদি ও বের করে দিতে পারে, তাহলে ওর ক্ষেত্রে কি হবে? ওর ক্ষেত্রে কিন্তু স্টেবল জেননের মতন কনফিগারেশন পাবে। ওই জন্য ও কি করে এই দুটো আর এক তিনটের এক চারটে, তা চারটে ইলেকট্রন বের করে দেয়। ওই জন্য A+3 তো জারণ স্তর দেখায়, তার সঙ্গে স্পেসিফিক্যালি +4 জারণ স্তরও কিন্তু সেরিয়াম প্রদর্শন করে। ঠিক আছে, প্রমেথিয়াম এদের ক্ষেত্রে সব ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু যখন তুমি ইউরোপিয়ামের কাছে চলে যাবে, ইউরোপিয়াম কিন্তু +3 সাথে সাথে দেখো এই পর্যন্ত হাফ ফিল্ড আছে, তাহলে এই হাফ ফিল্ড ও কনফিগারেশন থেকে ইলেকট্রন একদমই বের করতে চায় না, ওই জন্য দুটো অরবিটাল 6s থেকে দুটো ইলেকট্রন ইজিলি বের করে দিতে পারে। ওই জন্য A+3 তো দেখায়, তার সঙ্গে স্পেশাল +2 অক্সিডেশন স্টেট কিন্তু এ প্রদর্শন করে। এগুলো হচ্ছে এদের স্পেশাল ক্রাইটেরিয়া। ঠিক একইভাবে YB মানে ইটারবিয়াম, এই ইটারবিয়ামও দেখো 4f14 মানে একদম ফুলফিল কনফিগারেশন, তাহলে এও কিন্তু এর এই 6s অরবিটাল থেকে দুটো ইলেকট্রন বের করে +2 জারণ স্তর কিন্তু প্রদর্শন করে। তাহলে এই এলিমেন্ট গুলো এদের 14টার মধ্যে এদের কিন্তু কিছু স্পেশাল বৈশিষ্ট্য কিন্তু আছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট। এবার আমরা দেখব
ল্যান্থানাইট সংকোচন, আমরা একটা ইম্পর্টেন্ট টার্ম পড়বো যে ল্যান্থানাইট সংকোচন বলতে আমরা কি বুঝি, এটা আমরা একটু ডিটেলসে জানবো। তো এত সময় যে 14টা ল্যান্থানাইট পড়িয়েছি, এর সাধারণ ইলেকট্রনিক বিন্যাস কেমন ছিল? সাধারণ সাধারণ ইলেকট্রন বিন্যাস, ল্যান্থানাইডের সাধারণ ইলেকট্রনিক বিন্যাস আমরা কেমন পড়েছি? জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন অফ ল্যান্থানাইড ইজ কেমন? n-2, ভালো করে দেখবে, n-2 f 1 থেকে 14, n-1 d 0 থেকে 1, ns 1 থেকে 2, s2 ডিরেক্টলি। তো এটা তো দেখেছি আমরা এদের সাধারণ ইলেকট্রনিক কনফিগারেশন। এখানে দেখো একটা জিনিস, যদি দেখো যে প্রত্যেকটার n-2 বলতে 4f, প্রত্যেকটা ইলেকট্রনিক কনফিগারেশনের মধ্যে 4f মানে f অরবিটাল আসছে। ওই 14টা যে এলিমেন্ট, 14 এলিমেন্ট, অল 14 এলিমেন্ট হ্যাভ 4f অরবিটাল, তাই তো? এখন আমরা আবরণী ক্ষমতা পড়েছি, আবরণী ক্ষমতার কথা পড়েছি। এই আবরণী ক্ষমতা এটা কেমন কেমন ভাবে? এস এর সব থেকে বেশি, তারপর পি, তারপর ডি, তারপরে এফ। এফ অরবিটালের আবরণী ক্ষমতা একেবারেই কম। তাহলে এটা যদি আমাদের নিউক্লিয়াস, কোনো মৌলের যদি এখানে যদি নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াস কি করে? নিউক্লিয়াসের কি আছে? ধনাত্মক আধান। এই ধনাত্মক আধান আর ইলেকট্রনের নেগেটিভ আধান, ধরো এটা এফ অরবিটাল, সে এটা এফ অরবিটাল, তাহলে এর এই আবরণী ক্ষমতা বা স্ক্রিনিং পাওয়ার একদমই কম। তাহলে একদমই যদি কম, তাহলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন গুলোকে কি করতে পারবে না। আবরণী ক্ষমতা কম মানে কি? এখানে যে আবরণটা দিয়ে আছে, এই আবরণী ক্ষমতা কম। দেখা যাচ্ছে এখানে একটা পর্দা আছে, এই পর্দাটা একদমই হালকা। তাহলে এই পর্দাটা যদি একদমই হালকা হয়, তাহলে নিউক্লিয়াস এর যে ধনাত্মক আধান, কার্যকরী ধনাত্মক আধান, এই ইলেকট্রনকে সহজেই কি করতে পারবে? নিজের দিকে টানতে পারবে। এখন যদি এখানে দেখা যাচ্ছে একটা পর্দা দেওয়া আছে, পর্দাটা শক্তিশালী, ভীষণই শক্তভাবে আগলে রাখেছে, তাহলে ভীষণই শক্তভাবে যদি দেওয়া থাকে, তাহলে এই ধনাত্মক আধান এই ইলেকট্রনের উপরে কি এফেক্ট ফেলতে পারবে? পারবে না। কিন্তু যেহেতু এফ অরবিটালের আবরণী ক্ষমতা কম, তার মানে এখানে পর্দাটা কেমন? একদমই হালকা, তার মানে সহজেই কি করছে? টেনে আনছে। ঠিক আছে, এখন বলতে পারো যে যখন আমরা সেরিয়াম পড়ছিলাম, কিংবা প্রাসিডিমিয়াম বা নিওডিমিয়াম বা প্রোমেথিয়াম, এরকম যখন এলিমেন্ট গুলো পড়ছিলাম, এলিমেন্ট তো সবই এক এক করে 4f, একবার 3 হচ্ছিল, একবার 4f 4 হচ্ছিল, এফে একটা একটা ইলেকট্রন, এফে কি হচ্ছিল? এফে একটা একটা ইলেকট্রন সংযোজিত হচ্ছিল, তাই তো? তাহলে এবারে কি হয়, যেহেতু এফ অরবিটালে একটা করে ইলেকট্রন প্রত্যেকবার যাচ্ছে, কিন্তু ইলেকট্রন যাচ্ছে কোথায়? এফ অরবিটালে, যার আবরণী ক্ষমতা একেবারেই কম। ওই জন্য নিউক্লিয়াস থেকে এই নিজের ইলেকট্রন গুলোকে প্রোটেক্ট করতে পারছে না, তাই তো? তাহলে এই নিউক্লিয়াস টানছে। ওই জন্য এই যে ল্যান্থানাম, সেরিয়াম, প্রাসিডিয়ামিয়াম, মানে ল্যান্থানাইট পুরো সিরিজের ক্ষেত্রে, ল্যান্থানাইট সিরিজ আমরা তো যখন পজেশনে আমি দেখিয়েছি, ল্যান্থানাইট সিরিজ যখন আমি পর্যায় সারণী দেখিয়েছি, তখন কেমন ভাবে দেখিয়েছি যে ল্যান্থানাম, সেরিয়াম, প্রাসিডিমিয়াম, নিওডিমিয়াম, প্রমেথিয়াম, এরা এরকম পরস্পর আছে, স্যামারিয়াম পরস্পর আছে, এরা বাম থেকে ডান দিকে। তাহলে যত আমরা কি হচ্ছে বাম থেকে ডান দিকে যাচ্ছি, তত প্রত্যেকটা নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা কি হচ্ছে? এক এক করে বাড়ছে। তাহলে এই যে কেন্দ্রে ধনাত্মক আধান, কার্যকারী ধনাত্মক আধান কি হচ্ছে? এক এক করে সেও কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। তাহলে কার্যকারী ধনাত্মক আধান যদি বাড়ে, তাহলে এই প্রথমটার কেসে এই ইলেকট্রনকে যত জোরে টানছিল, সেকেন্ড কেসে কি হবে? এই ধনাত্মক আধান সেকেন্ড কেসে কি হবে? এর থেকে কিছু না হলেও আরেকটু বেশি জোরে টানবে। পরের ইলেকট্রন যেই, এটা যদি সেরিয়ামের কেস বলি, এটা যদি প্রাসিডিয়ামের কেস বলি, এর যদি নিওডিমিয়ামের কেস বলি, এটা যদি প্রমেথিয়ামের কেস বলি, তাহলে এখানে ধনাত্মক আধান যা ছিল, এখানে ধনাত্মক আধান তার থেকেও কিছু না হলেও একটু কি বেশি। তাহলে এ যত জোরে ইলেকট্রনটা টানছিল, এ তার থেকে একটু বেশি জোরে, সিমিলারলি তার থেকে একটু বেশি জোরে। এখন যদি বেশি জোরে টানে, তাহলে এই ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ কি হয়ে আসবে? ব্যাসার্ধ আরো কম হয়ে আসবে, তাই তো? তাহলে যত আমি এই বাম থেকে ডান দিকে যাব,
যত আমি বাম দিক থেকে ডান দিকে যাব তত ব্যাসার্ধ ধীরে ধীরে কি হতে থাকবে, ব্যাসার্ধ কিন্তু তত কমতে থাকবে। ওই জন্য ল্যান্থানাইট এলিমেন্ট গুলোর ক্ষেত্রে বাম থেকে ডান দিকে, বাম দিক থেকে ডান দিকে ল্যান্থানাইট এলিমেন্ট গুলোর যত আমি বাম দিক থেকে ডান দিকে যাই, ল্যান্থানাইট এলিমেন্ট গুলোর যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাব এদের ব্যাসার্ধ কিন্তু কমতে কমতে থাকবে। এই যে এই যে কমতে কমতে থাকছে একেই আমরা বলি ল্যান্থানাইট সংকোচন। আশা করি তাহলে আমরা এখন বুঝেছি যে ল্যান্থানাইট সংকোচন কাকে বলে এবং এটা কেন হয়। ঠিক আছে, তাহলে ল্যান্থানাইট সংকোচন কেন হচ্ছে, যেহেতু এখানে এফ অরবিটাল আছে এবং এফ অরবিটালের স্পিনিং পাওয়ার একেবারেই কম এবং এক এক করে নিউক্লিয়াস যেহেতু পরস্পরে নিউক্লিয়াসে এক এক করে কার্যকরী ধনাত্মক আধান বাড়ছে, ওই জন্য বাইরের পক্ষে ইলেকট্রনকে ক্রমাগত নিজের দিকে টানছে এবং আকার ছোট হয়ে আসছে। যেহেতু আকার ছোট হয়ে আসছে ওই জন্য একে আমরা বলছি কি ল্যান্থানাইট কি বলছি সংকোচন, তাই তো। আচ্ছা, তো এরপরে দেখি কি আছে আমাদের। আচ্ছা, এবার আমরা একটা জিনিস দেখব যে মৌলের ইলেকট্রনিক কনফিগারেশন দেওয়া থাকলে তা থেকে আমরা যে মৌলটা কোন পর্যায় কিংবা কোন শ্রেণীর সেটা আমরা কিভাবে বার করব সেটা আমরা একটু দেখব। তো চলো দেখি। দেখো, প্রথম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 1s2 2s2 2p6 3s1, তাই তো। এখন এখানে সর্ববহিস্থ কক্ষের এই যে এস এর সহগটা কত, 3, তাহলে এখানে এন এর ভ্যালু হচ্ছে 3। এখন এন এর যে ভ্যালুটা হবে এটাই হবে এর পর্যায় সংখ্যা, তাহলে এখানে পর্যায় সংখ্যা কত হবে, 3। পর্যায় সংখ্যা মানে তাহলে আমি কি বলেছি যে পর্যায় সংখ্যা মানে হচ্ছে সর্ববহিস্থ এস উপকক্ষ। ঠিক আছে, এস উপকক্ষ আছে এবং এর হাইয়েস্ট এই যে সহগটা 3, তাহলে এর পর্যায় সংখ্যা 3 হবে। শ্রেণী সংখ্যা কি হবে, দেখো এই যাদের লাস্টে মানে শেষে এস কক্ষক আছে এই সর্ববহিস্থ কক্ষের কটা ইলেকট্রন আছে, একটা। তাহলে এই সর্ববহিস্থ এস কক্ষে যে কটা ইলেকট্রন থাকবে, সর্ববহিস্থ কক্ষ যদি এস হয় যে কটা ইলেকট্রন থাকবে সেই নাম্বার অফ ইলেকট্রন ইন এস অরবিটাল, শ্রেণী মানে নাম্বার অফ ইলেকট্রন ইন এস অরবিটাল, এস কক্ষে যটা ইলেকট্রন আছে কত, তাহলে শ্রেণী হবে কত, আমরা একটা ইলেকট্রন আছে তাহলে শ্রেণী হবে 1। ঠিক আছে, এবার দেখি যদি শেষ ইলেকট্রনটা যদি পি কক্ষে থাকে তাহলে কি হবে, পর্যায় সংখ্যা তো তাই হবে, পর্যায় সংখ্যা তো তাই হবে। পর্যায় সংখ্যা দেখো এখানে সর্ববহিস্থ কক্ষ কি n = 2, তাহলে পর্যায় সংখ্যা হবে 2, সে নিয়ে নো ডাউট। কিন্তু যদি এখানে দেখো পিতে শেষ ইলেকট্রন যদি পিতে যায় তাহলে কি হবে, শেষ ইলেকট্রন যদি পিতে যায় তাহলে 2s আর 2p-তে মোট ইলেকট্রন কটা আছে, দুটো আছে। এর কটা আছে, 4টে আছে, তাই তো। তাহলে 10 এর সঙ্গে ওই যে এস আর পি, 10 প্লাস এস প্লাস পি এর টোটাল ইলেকট্রন, এস প্লাস পি এর টোটাল ইলেকট্রন, তাহলে 10 এসে কটা ছিল, দুটো, আর পিতে কটা ছিল, 4টে, তাহলে 4 আর 2 6, 16। তাহলে এটা কোন শ্রেণীতে অবস্থান করেছে, 16 নাম্বার শ্রেণীতে অবস্থান করেছে। তাহলে আশা করি আমরা বুঝতে পারলাম যে পি অরবিটালে ইলেকট্রন থাকলে তখন তার পর্যায় শ্রেণী সংখ্যা আমরা কিভাবে বার করব। এখন দেখি যে যদি এরকম থাকে ডি ব্লক এলিমেন্ট, তাহলে ডি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে আমরা কি করব, পর্যায় সংখ্যা আবার n = সর্ববহিস্থ কক্ষের n = 4, তাহলে পর্যায় সংখ্যা 4, সেটা নিয়ে নো ডাউট। কিন্তু শ্রেণী সংখ্যা কিভাবে বের করব, এখানে শ্রেণী সংখ্যা আমরা বের করব হচ্ছে 3D ও 4s কক্ষে, 3D ও 4s কক্ষের টোটাল ইলেকট্রন, 3D ও 4s কক্ষের টোটাল ইলেকট্রন কটা, 2 + 2 মানে কটা হবে, 4। তাহলে এর শ্রেণী সংখ্যা কত হবে, 4। তাহলে ডি ব্লকের মৌলের ক্ষেত্রে আমরা দেখে নিলাম। এখন দেখি আরেকটা পি ব্লকের এলিমেন্টের ক্ষেত্রে আমরা দেখি যে এই পি ব্লক এলিমেন্টটার কেমন হবে, এর পর্যায় বা শ্রেণী সংখ্যা আমরা কিভাবে বার করব। তাহলে এটা দেখো পি ব্লক এলিমেন্ট, তাহলে এটা আমরা অলরেডি পড়ে এসেছি। ঠিক আছে, তাহলে এটা কেমন হবে দেখে নিই তাও একটু। পর্যায় সংখ্যা কত হবে, 4, শ্রেণী সংখ্যা কত হবে, দেখো শ্রেণী সংখ্যা। এখন একটা জিনিস আমাদের দেখতে হবে, এর শেষ ইলেকট্রন কোথায় ঢুকেছে,
এস অরবিটালে। তাহলে শেষ ইলেকট্রন যখন এস অরবিটালে ঢুকছিল তখন তার কিভাবে বিচার করছিলাম আমরা, নাম্বার অফ ইলেকট্রন ইন এস অরবিটাল। তাহলে এর কি হবে, নাম্বার পি অরবিটাল, এটা তো এরা কি পি ব্লক এলিমেন্ট, এটা এস ব্লক এলিমেন্ট। এটা দেখো, এটা অফকোর্স এস ব্লক এলিমেন্ট। কেন? কারণ এর লাস্ট ইলেকট্রন কোথায় ঢুকেছে, এস অরবিটালে। এর লাস্ট ইলেকট্রন কোথায় ঢুকেছিল, পি ব্লকে, ওই জন্য এটা পি ব্লক ছিল। তাহলে এটা এস ব্লক এলিমেন্ট। তাহলে এস ব্লক এলিমেন্টে আমরা শ্রেণী সংখ্যা কিভাবে বিচার করছি, যে শেষ কক্ষে এস অরবিটালে যতটা ইলেকট্রন রয়েছে, কটা ইলেকট্রন আছে, দুটো, তাহলে শ্রেণী সংখ্যা হবে 2। তার মানে এ কোথায় অবস্থান করছে, 4 নাম্বার পর্যায়ের 2 নাম্বার শ্রেণীতে। ঠিক আছে, আচ্ছা, তো এটা দেখি। এটা দেখো, এর পর্যায় সংখ্যা কি হবে, পর্যায় সংখ্যা মানে কি হবে, 3d10 4s2, এটা ডি ব্লক এলিমেন্ট। ডি ব্লক এলিমেন্টের আমরা অলরেডি দেখেছি পর্যায় সংখ্যা তো n4, তার মানে পর্যায় সংখ্যা তো 4 হবে, এটা আমরা বুঝতে পারলাম, তাই তো। এটা কি পড়েছি আমরা, 3d ও 4s এর টোটাল ইলেকট্রন। দেখো 3d তে টোটাল কটা ইলেকট্রন ছিল, দুটো, এটা ডি ব্লক এলিমেন্ট ছিল, ডি ব্লক এলিমেন্ট। ডি ব্লক এলিমেন্টস এর কিভাবে বিচার করছিলাম, যে 3d তে যতটা ইলেকট্রন 3d তে আছে প্লাস যতটা ইলেকট্রন 4s এ আছে, তাই তো। 2 + 2 মানে 4। তাহলে এর কত হবে, ডি তে কটা ইলেকট্রন আছে, 10টা, আর এস এ কটা ইলেকট্রন আছে, দুটো। তাহলে এর হচ্ছে কত হবে, শ্রেণী সংখ্যা 12। তাহলে 12 নম্বর শ্রেণীতে কি করছে, অবস্থান করছে। ঠিক আছে, আচ্ছা, তো এরপর কি আছে আমরা একটু দেখে নিই। আচ্ছা, এরপরে দেখো আমরা একটা আইইউপ্যাক নোমেনক্লেচার পড়বো একটু। ঠিক আছে, ট্রান্সইউরেনিক এলিমেন্ট, তার মানে কি, ইউরেনিয়াম উত্তর মৌল। ইউরেনিয়ামের পরে যেসব মৌলগুলো আছে তাদের আইইউপ্যাক নোমেনক্লেচার আমরা একটু পড়বো। তো এই আইইউপ্যাক নোমেনক্লেচার পড়তে গেলে আমাদের ডিজিট সংখ্যার ভিত্তিতে তাদের নাম কেমন হবে আমাদের একটু মনে রাখতে হবে। দেখো, ডিজিট যদি 0 হয় তখন তার নাম আসবে নীল, 1 থাকলে আন, 2 থাকলে বাই, ট্রাই, কোয়াড, পেন্ট, হেক্স, সেফট, 8 থাকলে অক্ট, আর 9 থাকলে এন, ENN, এটা হবে। এখন নামকরণ আমরা কিভাবে করব, তো 1 থাকলে কি হয়, আন, তাই তো, আন। আরেকটা জিনিস, যখন আমরা আইইউপ্যাক নোমেনক্লেচার করব তখন আমরা এর মধ্যে কোনো গ্যাপ দেব না। তাহলে আন, 0 থাকলে কি হয়, নীল, তাহলে আন নীল, আন নীল। তারপরে আবার 1 আছে মানে আন, তাহলে আন নীল আন, আর লাস্টে শেষে IUM যোগ হবে। তাহলে এটাই হয়ে যাবে তার কি, আইইউপ্যাক নোমেনক্লেচার। ঠিক আছে, এর তাহলে কি হবে, এগুলো আশা করি তোমরা করতে পারবে। 1 মানে কি, আন, 2 মানে বাই, আন বাই, 6 মানে কি, হেক্স, তাহলে আন বাই হেক্স, আর শেষে কি যোগ হবে বলেছি, IUM, আন বাই হেক্সিয়াম। ঠিক আছে, এরকম ভাবে করবো, এদের মধ্যে কিন্তু কোনো গ্যাপ হবে না। তাহলে এগুলো তোমরা করে নেবে। ঠিক আছে, তো এরপরে দেখি আমাদের কি আছে। আচ্ছা, এরপরে আছে মৌলের পর্যাবৃত ধর্মসমূহ। তো আজকের ক্লাসে আমরা আর মৌলের পর্যাবৃত ধর্মসমূহ করব না, তাহলে ক্লাসটা একটু বড় হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, আজকে এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।